সুইস ব্যাংক কি? কারা টাকা রাখে এখানে? সুইস ব্যাংক কেন এত পরিচিত? আপনি ব্যাংকে গিয়ে মাত্র $১,০০০ বিদেশে পাঠাতে চান, তখন ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে টাকা কোথা থেকে এসেছে, কেন পাঠাচ্ছেন, কাকে পাঠাচ্ছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা। কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে সুইজারল্যান্ডের কোনো ব্যাংকে যদি কোটি কোটি ডলার জমা হয়, তখন অনেক সময় সেই প্রশ্নগুলো আর তেমনভাবে উঠে না। এটি কি কেবল ব্যাংকিংয়ের নিয়ম, নাকি বিশ্ব অর্থনীতির এমন এক বাস্তবতা যেখানে গোপনীয়তাই সবচেয়ে মূল্যবান সম্পদ? আজকের ভিডিওতে আমরা এটাই জেনে নিব কেন সুইস ব্যাংক নিয়ে এত আলোচনা হয়, কেন বাংলাদেশের অর্থ সেখানে যাওয়ার খবর মানুষকে ভাবিয়ে তুলেছে এবং এই পুরো বিষয়টি আমাদের অর্থনীতির জন্য কেন এত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমানে ডলারের উপর চাপ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আমদানি ব্যয় বাড়ছে, মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও উদ্বেগ রয়েছে। ঠিক এমন সময় সুইস ন্যাশনাল ব্যাংক অর্থাৎ এসএনবি তাদের বার্ষিক প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশে আমানতের পরিমাণ প্রায় ৪১% বেড়েছে। টাকার হিসাবে এর পরিমাণ প্রায় ১২,৭৬০ কোটি টাকা। এই সংখ্যাটি শুনলেই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, দেশে যখন ডলারের এত চাপ, তখন এত বিপুল অর্থ সুইজারল্যান্ডে যাচ্ছে কিভাবে? সুইস ব্যাংক কেন এত পরিচিত? এর প্রধান কারণ হলো তাদের ব্যাংকিং ব্যবস্থার গোপনীয়তা। ১৯৩৪ সালে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকিং অ্যাক্ট নামে একটি আইন প্রণয়ন করা হয়। এই আইনে বলা হয়, কোনো গ্রাহকের ব্যাংক সংক্রান্ত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ করা গুরুতর অপরাধ। এমনকি ব্যাংক কর্মকর্তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি কারাদণ্ডও হতে পারে। একভাবে বললে, একজন চিকিৎসক যেমন রোগীর তথ্য গোপন রাখেন, একজন আইনজীবী যেমন মক্কেলের তথ্য গোপন রাখেন, তেমনি সুইস ব্যাংকও তাদের গ্রাহকের পরিচয় ও আর্থিক তথ্য গোপন রাখতে বাধ্য। দীর্ঘদিন ধরে এটাই তাদের ব্যাংকিং মডেলের অন্যতম বড় আকর্ষণ ছিল। বহু ধনী ব্যক্তি, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের নাগরিক তাদের সম্পদ নিরাপদ ও গোপনভাবে সংরক্ষণের জন্য সুইস ব্যাংককে বেছে নিয়েছে। তাহলে কি সব টাকা কালো টাকা? এখানে একটি বিষয় স্পষ্টভাবে বলা প্রয়োজন, সুইস ব্যাংকে থাকা সব অর্থ অবৈধ বা কালো টাকা এমন বলা সঠিক নয়। এর মধ্যে বৈধ ব্যবসায়িক লেনদেন, আন্তর্জাতিক বাণিজ্যের অর্থ, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বৈধ আমানত কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগও থাকতে পারে। তবে প্রশ্নটি অন্য জায়গায়। যখন একটি দেশের অর্থনীতি ডলারের চাপে থাকে, তখন বিদেশে বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার খবর স্বাভাবিকভাবেই সন্দেহ ও উদ্বেগ তৈরি করে। টাকা পাচারের সম্ভাব্য পথগুলো কি কি? অর্থনীতিবিদরা সাধারণত কয়েকটি পথের কথা উল্লেখ করেন, যেগুলোর মাধ্যমে অবৈধভাবে অর্থ বিদেশে যেতে পারে। প্রথমত, ওভার ইনভয়েসিং। ধরুন, কোনো পণ্যের প্রকৃত দাম $১,০০,০০০, কিন্তু কাগজপত্রে দেখানো হলো $১,৫০,০০০। অতিরিক্ত $৫০,০০০ বিদেশে সরিয়ে নেওয়া হতে পারে। দ্বিতীয়ত, আন্ডার ইনভয়েসিং। রপ্তানির ক্ষেত্রে প্রকৃত মূল্য কম দেখিয়ে বিদেশে বেশি অর্থ রেখে দেওয়া হতে পারে। তৃতীয়ত, হুন্ডি বা অবৈধ অর্থ স্থানান্তর ব্যবস্থা। এটি ব্যাংকিং চ্যানেলের বাইরে টাকা বিদেশে পাঠানোর একটি অনানুষ্ঠানিক মাধ্যম। চতুর্থত, দুর্নীতি বা অবৈধ উপার্জনের অর্থ বিদেশে সরিয়ে রাখা। এই পথগুলো নতুন কিছু নয়। বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের জন্য এগুলো দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। ভারত তথ্য পায়, বাংলাদেশ কেন পায় না? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সুইজারল্যান্ড এখন অনেক দেশের সঙ্গে তথ্য আদান প্রদানের চুক্তিতে যুক্ত হয়েছে। এটিকে বলা হয় অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন বা AEO। এই ব্যবস্থায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি বছর তাদের নাগরিকদের সুইস ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য পেতে পারে। ভারত এই তালিকায় রয়েছে এবং নিয়মিত তথ্য পায়, কিন্তু বাংলাদেশ এখনও সেই তালিকায় নেই। কেন? কারণ এই চুক্তিতে যুক্ত হতে হলে শক্তিশালী ডেটা প্রাইভেসি আইন, নির্ভরযোগ্য তথ্য সুরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আইনি কাঠামো প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সেই সক্ষমতা এখনও পুরোপুরিভাবে গড়ে ওঠেনি। তাহলে টাকা ফেরত আনা এত কঠিন কেন?
অনেকে মনে করেন সরকার চাইলে সুইস ব্যাংক থেকে টাকা ফিরিয়ে আনতে পারে। বাস্তবে বিষয়টি অনেক বেশি জটিল। সুইস কর্তৃপক্ষ সাধারণত নির্দিষ্ট তথ্য চায়: কার নামে হিসাব, কিভাবে টাকা গেছে, কোন অপরাধের সঙ্গে এটি যুক্ত এবং সেই অভিযোগের আইনি প্রমাণ কি। অর্থাৎ শুধু বলা যথেষ্ট নয় যে বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে আছে, প্রমাণ সহ দেখাতে হবে কোন অর্থ অবৈধভাবে গেছে। এখানেই মূল জটিলতা তৈরি হয়। তদন্ত, তথ্য সংগ্রহ, আন্তর্জাতিক সহযোগিতা এবং আইনি প্রক্রিয়া সব মিলিয়ে এটি দীর্ঘ ও জটিল একটি কাজ। এই সংখ্যাটি আমাদের কি বলে? 41% বৃদ্ধির তথ্য শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের অর্থনীতির জন্য একটি সতর্ক বার্তা। এটি দেখায় যে বিদেশে বাংলাদেশে আমানত বেড়েছে এবং সেই প্রবণতা নিয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন। সব অর্থ অবৈধ নয়, তবে অবৈধ অর্থ পাচারের ঝুঁকি ও সম্ভাবনাকে হালকাভাবে দেখার সুযোগও নেই। যদি ওভার ইনভয়েসিংয়ের, হুন্ডি এবং দুর্নীতি বা অবৈধ অর্থ স্থানান্তর সত্যি বড় ভূমিকা রাখে, তাহলে তার প্রভাব পড়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিয়োগ, মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। সমাধান কোথায়? এই সমস্যা মোকাবেলায় কয়েকটি বিষয় অত্যন্ত জরুরি: আমদানি রপ্তানির হিসাব আরও স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাই করা, হুন্ডি ও অবৈধ অর্থ স্থানান্তরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, দুর্নীতির তদন্তে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক তথ্য বিনিময় চুক্তিতে যুক্ত হওয়ার জন্য আইনি ও প্রযুক্তিগত কাঠামো শক্তিশালী করা, অর্থ পাচার বিরোধী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো। সুইস ব্যাংক তাদের নিয়ম অনুযায়ী গ্রাহকের তথ্য গোপন রাখে, সেটিই তাদের ব্যাংকিং ব্যবস্থার ঐতিহাসিক বৈশিষ্ট্য। কিন্তু আমাদের জন্য মূল প্রশ্ন হলো, আমাদের দেশের অর্থ কেন বিদেশে যাচ্ছে, কোন পথে যাচ্ছে এবং সেই পথ বন্ধ করার জন্য আমরা কতটা প্রস্তুত? কারণ অর্থ যদি দেশ থেকে বেরিয়ে যায়, তার চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই পড়ে। ডলারের দাম বাড়ে, আমদানি ব্যয় বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে এবং জীবন আরও কঠিন হয়ে ওঠে। তাই প্রশ্নটি শুধু সুইস ব্যাংকে ঘিরে নয়, প্রশ্নটি আমাদের নিজেদেরকে, নিজেদের ব্যবস্থাকে ঘিরে। যতদিন অবৈধ অর্থ পাচারের পথ বন্ধ হবে না, ততদিন দেশের অর্থনীতি এই চাপ থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না। আপনার কি মনে হয় এই সমস্যার সবচেয়ে কার্যকর সমাধান কি হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।